চলে আসছে ছয়ের প্রশ্ন। ছয়ের প্রশ্ন দেখো, দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক কত? তো খুব ভালো প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে ইম্পর্টেন্ট তো অবশ্যই, কিন্তু সবচেয়ে বড় কথা ভালো প্রশ্ন এটা। দুই অঙ্কের একটা সংখ্যা বলেছে। দুই অঙ্কের সংখ্যা মানে যার দুটো ডিজিট। মনে করো 25, এইটা দুই অঙ্কের সংখ্যা, আপ টু 99 দুই অঙ্কের সংখ্যা। এর মধ্যে কি কি থাকছে? একক আর দশক। জানো তোমরা সবাই যে একক থাকছে এবং দশক থাকছে। যখন 100 হয়ে গেল তখন 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে দুই অঙ্কের সংখ্যা এর এককের ঘরের অঙ্কটা বার করতে বলেছে। এবারে দুই অঙ্কের একটা সংখ্যা যদি হয়, তার মানে এটা তুমি ধরতে পারো না যে ধরি দুই অঙ্কের সংখ্যা সমান x, কারণ দুই অঙ্কের সংখ্যায় দুটা ডিজিট থাকে। তাহলে একটা একক একটা দশক। এবারে যেটা তুমি x ধরবে, কিছু ধরবে, সেটা হয় একককে ধরতে হবে না দশককে ধরতে হবে। এটা হচ্ছে নিয়ম। তাহলে আমরা এক কাজ করছি, যেহেতু প্রশ্ন বলেছে যে দুই অঙ্কের একটি সংখ্যা দশকের ঘরের অঙ্কটা এককের ঘরের অঙ্কে অপেক্ষা 3 কম, তাহলে আমরা এককের অঙ্কটাকে x ধরে শুরু করছি। কারণ আবার বলছি, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা মানে কিন্তু দুটো ডিজিট হবে, একক আর দশক, কোনো একটাকে তুমি x ধরে নাও। তাহলে প্রশ্নটা ধরে আমরা শুরু করছি, ধরি এককের ঘরের অঙ্ক x। তাহলে এখান থেকে শুরু করা যায়। ধরি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক বা এককের ঘরের অঙ্ক আমি ধরে নিলাম x, এককের ঘরের অঙ্ক x। তাহলে দশকের ঘরের অঙ্ক কত হবে? অতএব দশকের ঘরের অঙ্ক, তুমি প্রশ্নটা চেক করো, এককের ঘরের পর দশকের ঘরের অঙ্ক কত হবে। দুই অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, এককের চেয়ে 3 কম। তাহলে একক যদি x হয়, দশকের অঙ্ক হবে তার চেয়ে 3 কম। ক্লিয়ার হয়ে গেল? ঠিক যেমন বলেছি তেমনি লিখেছি, এককের ঘরের অঙ্কের অপেক্ষা 3 কম, তাহলে দশকের অঙ্ক এককের ঘরের চেয়ে 3 কম। তুমি যদি এটাকে x ধরতে, তাহলে 3 বাড়িয়ে দিতে, x প্লাস 3 করে দিতে, তাও হতো। এইবারে বলেছে এতটা হয়ে গেল এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক। এবার বলেছে সংখ্যাটি থেকে কিছু বিয়োগ করতে। সংখ্যাটা কত? তাহলে আগে তোমাকে সংখ্যাটা কত বার করতে হবে। অতএব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, অতএব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হলো, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফর্মুলা তোমাকে বুঝতে হবে যে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফর্মুলা নির্দিষ্ট, সেটা হচ্ছে 10 গুণিত দশক যুক্ত একক। এটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফর্মুলা। এটা এই জন্য এরকম হচ্ছে যে মনে করো যে তোমাকে আমি দুটো ডিজিট দিলাম, একটা 5 আর একটা 2। এবার এটাকে তুমি দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তার মানে 25 করে দেখাও। তাহলে এই দুটোর মধ্যে এমন কোন সম্পর্ক তুমি করবে, এই দুটোকে যোগ বিয়োগ গুণ ভাগ কি করবে যে তুমি 25 পাবে? অন্য কোনো উপায় নেই। তুমি দুটোকে যোগ করো 25 পাবে না, বিয়োগ করো 25 পাবে না, গুণ করো 25 পাবে না, ভাগ করো 25 পাবে না। তুমি এই দুটোকে একমাত্র এবং একমাত্র একটা কাজ করলেই 25 পাবে, সেটা হচ্ছে এর সঙ্গে 10 গুণ করতে হবে আর যত হবে তাকে একে যোগ করতে হবে, তবেই তুমি 25 পাবে। 10 দুগুণে 20 আর 5-এ 25। যে কোনো সংখ্যা 99 যদি দরকার হয়, তাহলে 99কে 99 তুমি তখনই বলতে পারবে 9 ডিজিটকে যখন এর সঙ্গে 10 গুণ তার সঙ্গে 9 যোগ হবে, তবে গিয়ে। যার জন্য ফর্মুলাটা হয়েছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফর্মুলায় 10 গুণিত দশক যুক্ত একক। যদি একই রকম ভাবে যদি তোমাকে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলে, তাহলে 100 গুণিত শতক যুক্ত 10 গুণিত দশক যুক্ত একক হবে।
তাহলে যাই হোক, এটা কেন এলো আমি একটু বলে দিলাম 2 মিনিট। তাহলে ফর্মুলা যখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার আসবে তখন তুমি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ফর্মুলাই হলো 10 গুণিত দশক যুক্ত একক। এটা তোমাকে একটু মনে রাখতে হবে। এবারে মানগুলো বসানো যাক। তাহলে মান যদি বসায় 10 ইন্টু দশক, তার মানে হয়ে গেল তোমার x - 3 প্লাস একক, একক হচ্ছে x, অতএব কত পাচ্ছ 10x প্লাস 10x মাইনাস 330 প্লাস x, অতএব 10x x 11x মাইনাস 30। এটা হয়ে গেল আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা 10x মাইনাস 30 প্লাস x। এরপর তাহলে তুমি সংখ্যাটা পেয়ে গেছো, অতএব আমাদের 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো এইটা। ক্লিয়ার আছে এতটা পর্যন্ত? দেখে নাও। এরপর আমরা শর্তানুসারে আসছি। এইখান থেকে যেটা হবে শর্তানুসারে বা প্রশ্নানুসারে, তুমি যেটা খুশি লিখতে পারো, শর্তানুসারে বা প্রশ্নানুসারে, যেমন যেমন বলেছে তেমনি তেমনি করবে। সংখ্যাটি থেকে, সংখ্যা কোনটা? অবশ্যই সংখ্যা হচ্ছে এটা। এখানে 3টা বিষয় আছে, এককের অঙ্ক, দশকের অঙ্ক এবং মূল সংখ্যা, যাতে গুলিয়ে না যায় তোমাদের। তাহলে সংখ্যাটি থেকে, তাহলে এই হলো সংখ্যা, আমি লিখে নিচ্ছি 11x মাইনাস 30। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে বিয়োগ করবে কাকে? অঙ্ক দুটির গুণফল। এই হলো দুটি অঙ্ক, তাহলে এদের গুণফল মানে x ইন্টু x মাইনাস 3। তাহলে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, ক্লিয়ার আছে? বিয়োগ করলে, অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে 15 হয়। তাহলে সমান কত হবে? 15 হয়। আশা করি ক্লিয়ার কথাটা। আমি তা একবার বলে নিই, আরেকবার দেখে নাও। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল, অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, বিয়োগ করে দিলাম, তাহলে বিয়োগফল হচ্ছে 15। বিয়োগফলটা দেখো কত হলো? 15। ক্লিয়ার আছে? বাকিটা সলভ করে দিয়েছে, বুঝতে পারছি এককের ঘর অঙ্ক পেয়ে যাবো। তাহলে আমরা সলভ করছি। 11x মাইনাস 30 মাইনাস ব্রেকেট তুলো x স্কোয়ার মাইনাস মাইনাস এটা প্লাস 3x ট্রান্সফার করে নাও মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। এরপর মাইনাস x স্কোয়ার ট্রান্সফার করে দিলাম একদিকে, 11টা 3টা 14টা x, আর এটা দুটোই মাইনাস আছে, মাইনাস 45 ইজ ইকুয়াল টু 0। মাইনাস সাইন রাখলে জ্বর এসে যাবে, তাই সাইনটাকে চেঞ্জ করে দাও, সবগুলোকে চেঞ্জ করে দিই। মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, আর ওদিকে তো 0 আছে। আমি এক কথায় কি করলাম, মাইনাস কমন নিলাম, ওদিকে ট্রান্সফার করে দিলাম। তাহলে অত সব দরকার হয় না, সবগুলো সাইন চেঞ্জ করে দাও, আর 0 তো সাইন চেঞ্জ করলেও তাই থেকে যায়। তাহলে মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস করে দিলাম। এরপর আমরা চাইলে এটা করতে পারি। এরপর আমরা মধ্য সহগে আসছি। তাহলে মধ্য সহগ শুরু করে যাক। x স্কোয়ার 45 আছে, 45কে ভাঙো যেন 14 হয়, 3 15 45, 5 9 45, 9 মাইনাস 5 প্লাস 45 ইজ ইকুয়াল টু 0। x মাইনাস 9, x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। x মাইনাস 9 ইন্টু x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। দেখে নাও, এত পর্যন্ত আশা করি আমাদের ঠিক আছে। এইবার আমরা মধ্য সহগকে কাজ শেষ করে নিয়েছি। এবার আমরা ছেড়ে দুটোর আলাদা আলাদা মান বার করতে শুরু করছি। তাহলে দুটো পাঠ করে নিই। তাহলে এতএব x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 পাচ্ছ, x মাইনাস 5 ইজ ইকুয়াল টু তুমি 0 পাচ্ছ। এরপর আলাদা করে নাও দুটো। তাহলে যদি আমরা আলাদা করে নিই, তাহলে x ইজ ইকুয়াল টু 9 আর x ইজ ইকুয়াল টু 5 পাচ্ছি। x ইজ ইকুয়াল টু 9 আর x ইজ ইকুয়াল টু 5 পেলাম। তাহলে আমরা এককের ঘরের অঙ্ক দুটো পাচ্ছি, 9 অথবা 5। যেহেতু দুটোই পজিটিভ আছে তাই তোমার ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন নেই। তাহলে আমাদের উত্তর হবে, এতএব প্রশ্নটা এককের অঙ্কই বার করতে বলেছে, এককেরটা x ধরেছিল, এতএব সংখ্যাটির এককের অঙ্ক হবে 9 অথবা 5, 9
অথবা 5। বাস, শেষ হয়ে গেল। চলে আসছে আবার এর পরের প্রশ্নে। চলে আসছে আমরা 7 প্রশ্নে। 7 প্রশ্ন ভালো প্রশ্ন, সহজই পড়ে, একটু বুঝতে হবে এক দুই জায়গায়, বাস আর কিচ্ছু নয়। আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে। আমাদের তো অনেকগুলো নল ছিল। নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11+1/9 মিনিটে পূর্ণ হয়। দুটো নল যদি তুমি চালিয়ে দাও তাহলে 11+1/9 মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যায়। এবারে যদি নল দুটি আলাদা আলাদাভাবে খোলা থাকে, মানে দুটি নল যদি আলাদাভাবে খোলো, তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তার মানে একটা নল যত তাড়াতাড়ি ভরবে আরেকটা নল আর 5 মিনিট বেশি সময় লাগবে। তার মানে ওই নলটা সরু পড়ে, আর যেটা তাড়াতাড়ি হবে সেটা মোটা পড়ে। যাই হোক, মোটা সরু দরকার নেই। প্রতিটি নল পৃথকভাবে মানে আলাদাভাবে যদি খুলে দাও তাহলে চৌবাচ্চাটা কত সময় পূর্ণ হবে। খুব সুন্দর সাধারণভাবে বোঝাচ্ছে, দেখো আমি একবারে তুমি বুঝতে পারবে পুরোটা। প্রথম আমার কাজ হবে যে কতটা জল ভরবে না ভরবে তা কিছু দেওয়া নেই, তাহলে চৌবাচ্চার জলধারণ ক্ষমতাটাকে আমরা এক্স ধরে নিই, আগে সরি 1 ধরে নিই। পুরো চৌবাচ্চাটা ভর্তি করতে কতটা জল এটা তো দেওয়া নেই কোথাও, আমরা আগে 1 অংশ ধরে নিচ্ছি, বাকিটা তারপরে। তাহলে প্রথম কাজ করো, ধরি চৌবাচ্চার জলধারণ ক্ষমতা 1 অংশ। পূর্ণ চৌবাচ্চা মানে 1 অংশ। এরপর বলেছে যে নল দুটি যখন আলাদা আলাদাভাবে খোলা থাকে তখন চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নল থেকে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রথম নলটি সময় নিচ্ছে x মিনিট, আর দ্বিতীয় নলটি, কারণ বার করতে বলেছে কোন নলটা কত সময় পূর্ণ করবে চৌবাচ্চাটাকে, তাহলে প্রশ্ন থেকে উত্তর শুরু হয়। তাহলে ধরে নাও প্রথম নলটা x মিনিটে চৌবাচ্চাটাকে পূর্ণ করবে, তাহলে দ্বিতীয় নলটা কততে, ওর থেকে 5 মিনিট বেশি, তার মানে x+5 হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি প্রথম নলটি x মিনিটে এবং দ্বিতীয় নলটি, প্রথম নলটা যদি x মিনিট ধরে নিই আমি, তাহলে দ্বিতীয় নলটা কি বলেছে তার থেকে 5 মিনিট বেশি সময় নেয়, তার মানে +5। তাহলে দ্বিতীয় নলটি x+5 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে, তাহলে আমি ধরে নিলাম প্রথম নলটা x মিনিটে চৌবাচ্চাটা ভর্তি করবে, পুরো চৌবাচ্চা মানে কত 1 অংশ, আর দ্বিতীয় নলটা x+5 মিনিটে পূর্ণ করবে কতটা, পুরো চৌবাচ্চা মানে 1 অংশ। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করো, আমরা এক কাজ করছি, প্রথম নলটা যদি x মিনিটে পুরো চৌবাচ্চা পূর্ণ করে, যদি তুমি দুটোকে একসঙ্গে চালিয়ে দাও, এই যে কথাটা বলেছে দেখো যে নল দুটি চৌবাচ্চাটি 11+1/9 মিনিটে পূর্ণ করে, দুটি নল যদি একসঙ্গে খুলে দাও তাহলে এত মিনিট সময় লাগবে। তাহলে দুটো নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় কত সময় লাগবে, এই ধরনের প্রশ্ন তুমি মনে করো আগের ক্লাস 7-8 করেছো, যে এ বি এক একটি কাজ একদিনে করে, এই ধরনের যে অঙ্কগুলো ছিল তাতে তুমি মনে করে দেখো সবসময় 1 ঘন্টায় বা একদিনে বার করতে হতো, এখানে তোমাকে সেই কাজটা করতে হবে। আমরা প্রথম নলটা আসছি, দেখো প্রথম নলটি x মিনিটে, ভর্তি করে 1 অংশ, তাহলে 1 মিনিটে ভর্তি করে 1/x অংশ। জিনিসটা ভাবো, একদম সহজ অঙ্ক, দেখো এখন তুমি বুঝতে পারো, পুরোটা শেষ হয়ে যাবে। প্রথম নলটা x মিনিটে ভর্তি করে 1 অংশ, তাহলে 1 মিনিটে কত ভর্তি করবে 1/x অংশ, ছেড়ে দাও। দ্বিতীয়টা এরকম করে দাও, আবার
দ্বিতীয় নলটি এটা কত সময় হবে x+5 মিনিটে, দ্বিতীয় নলটি x+5 মিনিটে ভর্তি করে এক অংশ, তাহলে 1 মিনিটে ভর্তি করে 1/x+5 অংশ। ঠিক আছে তো, আশা করি এত পর্যন্ত অসুবিধা নয়। সমস্ত অংশ জলধারণ ক্ষমতা এক ধরে নিলে প্রথম নলটা x মিনিটে ভর্তি করে পুরো চৌবাচ্চা, আর দ্বিতীয় নলটা 5 মিনিট বেশি, তাহলে x+5 মিনিটে দ্বিতীয় নলটা চৌবাচ্চাটা পূর্ণ করে। এরপর প্রথম নলটা x মিনিটে পুরো চৌবাচ্চা ভর্তি করছে, মানে এক অংশ, তাহলে 1 মিনিটে কত বার করলো? দ্বিতীয় নলটা x+5 মিনিটে এক অংশ করছে, তাহলে 1 মিনিটে কত করে? এবারে দুটোরে তুমি যখন এক এক বার করে নিলে, এইবারে দুটোকে একসঙ্গে চালাও। এই ধরনের অঙ্কের নিয়মে পড়ে যে তোমাকে একে একে বার করতে হবে, 1 ঘন্টা 1 ঘন্টা, 1 মিনিট 1 মিনিট, একদিনে একদিনে নিয়মে পড়ে। তাহলে এবার তুমি দুটো নল একসঙ্গে চালাও, তাহলে দুটো নল যদি তুমি একসঙ্গে চালাও, তাহলে এ 1 মিনিটে এতটা ভর্তি করতে পারে, দ্বিতীয়টা 1 মিনিটে এতটা ভর্তি করতে পারে। এবারে যদি দুটো নলকে তুমি একসঙ্গে চালিয়ে দাও, তাহলে 1 মিনিটে কতটা ভর্তি করবে? নিশ্চয়ই ও নিজে ভর্তি করবে, তার মানে এতটা প্লাস এতটা। তাহলে এবার আমরা দুটি নলকে একসঙ্গে যদি চালাই, অতএব দুটি নল একসঙ্গে 1 মিনিটে ভর্তি করে কতটা করবে? তাহলে প্রথম নলটা 1 মিনিটে এত অংশ, আর দ্বিতীয় নলটা 1 মিনিটে এত অংশ, তাহলে দুটো নলকে যদি একসঙ্গে চালিয়ে দাও, তাহলে 1 মিনিটে কতটা করবে? যোগ করে দিচ্ছি দুটো, তাহলে 1/x প্লাস 1/x+5, দুটোকে যোগ করে নিচ্ছি 1/x+5। তাহলে আমি লসাগু করছি x × x+5, তাহলে x হলো ইন্টু x+5, লসাগু x × x+5, আর উপরে x+5 একে x+5 প্লাস x এক x, তার মানে আমাদের ফাইনালি হলো 2x + 5, 2x + 5 বাই x² প্লাস 5x। আশা করি ক্লিয়ার আছে কথাটা এতটা? তুমি যতটাই সলভ করো, এটা যতটাই সলভ করো, আমি এটা রেডি করে দিলাম, এটাকে x 2x + 5 x² + 5x ব্র্যাকেট তুলে দিলাম। তাহলে তুমি কি পেলে লক্ষ্য করো, দুটি নল একসঙ্গে 1 মিনিটে কতটা ভর্তি করছে? এত অংশ ভর্তি করছে। তাহলে দুটি নল একসঙ্গে 1 মিনিটে ভর্তি করে এত অংশ পেয়েছ। আচ্ছা তুমি লক্ষ্য করো উপরে কি বলেছে, দুটি নল দুটি দিয়ে চৌবাচ্চাটা এত মিনিটে পূর্ণ হয়ে যায়, তার মানে 1 মিনিটে যদি চৌবাচ্চাটা দুটি নল একসঙ্গে 1 মিনিটে এত অংশ ভর্তি করে, তাহলে আমরা দেখে নেব 11/1/9 মিনিটে কত অংশ পূর্ণ করে। তাহলে 11/1/9 মিনিট, এত এর 11/1/9 মানে 11 কে 11, সরি 9 11 99 আর 100, 100/9 মিনিটে পূর্ণ করে কত করবে ভেবে না তুমি? আমি কি করেছি আগের লাইনটা, দুটি নল 1 মিনিটে ভর্তি করে এত অংশ, এত অংশ, তার মানে ফাইনালি তুমি কি পাচ্ছ? 1 মিনিটে ভর্তি করে এত অংশ। এবার আমি নিচে লিখছি, তাহলে এত মিনিটে পূর্ণ করে কত অংশ, গুণ করে দেব। তাহলে 2x + 5 বাই x² + 5x ইন্টু এটা 100/9। দেখে না কি বললাম কথাটা, আমি আবার বলছি, একটা নল 1 মিনিটে এত অংশ করে, আরেকটা নল 1 মিনিটে এত অংশ করে, তাহলে দুটো নল একসঙ্গে 1 মিনিটে এত অংশ করে। এবারে দুটো নল একসঙ্গে 1 মিনিটে যদি এতটা ভর্তি করে, তাহলে 11/1/9 মিনিটে কতটা ভর্তি করছে দেখে নিচ্ছি, গুণ হয়ে যাবে। 1 মিনিটে যদি এতটা করে 100/9 মিনিটে গুণ হয়ে গেল, এইটা গুণিত এইটা সমান কত পাচ্ছ তুমি দেখো, সমান আমরা পাচ্ছি 200x প্লাস 5x 500 বাই 9x² প্লাস 5 9 45, এত অংশ। দেখেন এত অংশ আমরা পাচ্ছি এটা সব মিলিয়ে। তাহলে 200x 5x 500 9x² 5 9 45x, টোটাল 100/9 মিনিটে বা 11/1/9 মিনিটে দুটো কল ভর্তি করছে এত অংশ।
এবার তুমি শেষ জায়গায় পৌঁছাও, আমাদের বোঝার কাজ শেষ। শেষ কি হচ্ছে যে নল দুটি দিয়ে 11+1/9 পূর্ণ হয়ে যায় চৌবাচ্চাটা পূর্ণ হয়ে যায়। চৌবাচ্চা পূর্ণ হয় মানে কতটা জল, চৌবাচ্চার জল ধারণ ক্ষমতা কত হচ্ছে 1 অংশ, চৌবাচ্চার জল কতটা আছে 1 অংশ, আর চৌবাচ্চাটা ভর্তি হচ্ছে 11+1/9, তাহলে 11+1/9 কতটা জল ভর্তি করছো, 1 অংশ জল ভর্তি করছো। তার মানে 11+1/9 সমস্ত চৌবাচ্চা ভর্তি হচ্ছে, তার মানে কত অংশ 1 অংশ। তার মানে 11+1/9 সমস্ত চৌবাচ্চার জল এতটা, এত অংশ মানে কত অংশ, আসলে এত অংশ মানে 1 অংশ। তাহলে শর্তানুসারে কি হবে, এই যে অংশটা 11+1/9 ভর্তি হয়েছে এইটাই সমস্ত চৌবাচ্চার জল ভর্তি হয়েছে, তার মানে কত অংশ জল 1 অংশ। তাহলে এবার শর্তানুসারে আসছি, এইবার আমার শর্তানুসারে আসছি। অতএব শর্তানুসারে কি দাঁড়াচ্ছে, এইটা 200x প্লাস 500/9x² প্লাস 45x, 200x প্লাস 500/9x² প্লাস 45x, এই অংশটা সমান হলো 1 অংশ। এইটাই সমস্ত জল এত মিনিটে ভর্তি হচ্ছে, আর সমস্ত জল মানে তো সে 1 অংশ। বাস শর্তানুসারে হয়ে গেল। এবারে তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করে অ্যান্সার বার করো। অতএব 9x² ক্রসটা আগে করছি, ইজিক্যাল টু এটা 200x প্লাস 500 ট্রান্সফার করছি, 9x² প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। 9x² মাইনাস 155 বিয়োগ করে নিচ্ছে x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। দেখে নাও। এবার আমরা মধ্য সহগে আসবো, এখান থেকে মধ্য সহগ শেষ করছি। তাহলে এবার আমরা একটু মধ্য সহগ শেষ করে নিই। প্রথমত 500 আর 9 কে গুণ করো, তবে গিয়ে দেখবে 155। আমি এখানে করছি 500 আর 9 কে গুণ, 500 9 4500, 4500 ভেঙে দাও যেন 155 আসে। তাহলে 5 9 45, 5 18 90, আচ্ছা 5 আর 90 900, যোগ বিয়োগ করলে তুমি 155 পাবে না। 5 5 25 আর 180, 25 180 বিয়োগ করলে 155 হচ্ছে। তাহলে 180 মাইনাস 25, তাহলে আমি এখানে খাওয়াচ্ছি। অতএব 9x² মাইনাস 180x প্লাস 25x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। অতএব 9x x মাইনাস 9 দুগুণা 18 প্লাস 25 হয়ে যাবে x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার শেষ কাজ করে নিই, দুটো পার্ট আলাদা করে নিই। যদি দুটো পার্ট আলাদা করে নিই, x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0 আর 9x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান 20 পাচ্ছি, আর এখান থেকে x এর মান মাইনাস 25/9 পাচ্ছি। প্রথমত x তুমি ধরেছ মিনিট, তাই আমরা মাইনাস ধরতে পারি না। তাহলে এখানে তুমি লিখবে যেহেতু সময়কে সময় কখনো ঋণাত্মক হতে পারে না, তাই x এর মান হবে 20 মিনিট। তাহলে এতএব আমরা শেষ ভাষাটুকু লিখছি আমরা, যে যেহেতু সময় ঋণাত্মক হবে না, তাই x ইজ ইকুয়াল টু 20। যেহেতু সময় ঋণাত্মক হবে না, তাই x ইজ ইকুয়াল টু 20। অতএব আমরা প্রথম যে মানটা, অতএব আমরা লিখছি যে প্রথম দুটি নল বলেছে, প্রথম নলটি x মানে 20 মিনিটে, অতএব প্রথম নলটি x 20 মিনিটে, কমা দ্বিতীয় নলটি
আর 5 মিনিট বেশি, এক্স প্লাস ফাইভ, তার মানে 20 প্লাস 5 25 মিনিটে সম্পূর্ণ চৌবাচ্চাটা পূর্ণ করে। আশা করি বুঝতে পেরেছ। 8 প্রশ্ন বলছে পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করে। তার মানে দুজনকে যদি একসঙ্গে তুমি বসাও তাহলে 4 দিনে ওরা কাজটা করে উঠবে। আলাদাভাবে একা যদি কাজ করে তাহলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগবে। তার মানে পর্ণার চেয়ে পীযূষ অনেক বেশি অলস। পর্ণা একাই যদি কাজটা করে তো ও কদিনে করতে পারবে, এটা তোমার কাছে হচ্ছে প্রশ্ন। এখানে একটা জিনিস তুমি লক্ষ্য করবে যে পর্ণা পীযূষ কোনো একটা কাজ বলেছে, কি কাজ, কতটা কাজ তা কিন্তু বলে দেওয়া নাই। তো একটা কোনো কিছু তোমার প্রয়োজন, তো যখন কোনো কাজ বলে দেবে নাই তার মানে তুমি সমস্ত কাজটাকে এক অংশ আগে ধরে নাও। তার মধ্যে শুরুটাই হবে ধরি সমস্ত কাজ এক অংশ। তারপরে পর্ণাটাতে আসবো। তাহলে আমরা একটু আগে করিনি, যেহেতু কাজ কতটা বলে দেয় না, এইখান থেকে আমরা শুরু করছি। ধরি সমস্ত কাজ সমান এক অংশ, এটা কাকে ক্লিয়ার হয়ে যায়, সমস্ত কাজ এক ধরে নিলে। এইবার তুমি দ্বিতীয় শর্তে নামো, কিনা আলাদা আলাদা ভাবে একা একা যদি কাজ করে তাহলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। তাহলে কোনো একটাকে তুমি এক্স ধরে নাও, হয় পর্ণারটা নাহলে পীযূষেরটা। আমি পর্ণারটা এক্স ধরে নিচ্ছি, তাহলে পর্ণার ধরি এক্স দিন সময় লাগে কাজটা করতে। তাহলে পীযূষের কদিন লাগবে, তার চেয়ে 6 দিন বেশি, তার মানে এক্স প্লাস 6। তাহলে পর্ণা ওই কাজটা কদিনে শেষ করবে, যে সময় লাগে, ধরি এক্স দিন সময় লাগে। তাহলে ধরি পর্ণার কাজটি শেষ করতে এক্স দিন সময় লাগে, তাহলে পীযূষের কদিন লাগবে, অতএব পীযূষের কাজটি শেষ করতে তার চেয়ে 6 দিন বেশি, তাহলে এক্স প্লাস 6 দিন সময় লাগে। ক্লিয়ার আছে কথাটা? তাহলে পর্ণার যদি এক্স দিন সময় লাগে পীযূষের তার থেকে আরো 6 দিন বেশি, তার মানে এক্স প্লাস 6 দিন সময় লাগছে। আশা করি ক্লিয়ার হতো না এটা। এবার তুমি এক কাজ করো, দুজনকে যদি একসঙ্গে বসাও তাহলে তারা 4 দিনই শেষ করবে। এবং এই যে নিয়মগুলো আমি তোমাদের বলেছিলাম আগে, যে ডাইরেক্ট দুজনকে তুমি একসঙ্গে 4 দিনে বস করতে পারবে না, একসঙ্গে দুজনকে ডাইরেক্ট বস করতে পারবে না। তোমাকে উপায় একটাই, ও একদিনে কত করছে, ও একদিনে কত করছে, বা ও 1 ঘন্টায় কত করছে, ও 1 ঘন্টায় কত করছে, এইরকম একটা এক্সেপশনাল বার করতে হবে, তবে তুমি ওটা বসাতে পারবে। তাহলে আমরা সেই জায়গাটা শুরু করি। এখন এই যে 4 দিনে দুজনে একসঙ্গে বসছে, এটা তুমি পরে আসতে পারবে, আগে আসতে পারবে না, এটার কাজ একটু পরে আছে। তার আগে তুমি কি করবে না, পর্ণা এক্স দিনে পুরো কাজটা করছে ধরে নিয়েছো তুমি, আর পুরো কাজ মানে এক অংশ, তার মানে পর্ণা এক্স দিনে করে এক অংশ। তুমি দেখে নাও এ একদিনে কত করছে, আর তুমি দেখে নাও এও একদিনে কত করছে। ওই দুজনেরা একদিনে করে যদি বার করতে পারো তবে তুমি তাদেরকে একসঙ্গে বসাতে পারবে, নচেত নয়। তাহলে আমরা একদিনে বার করি। তাহলে প্রথমে পর্ণা আছে, পর্ণা এক্স দিন সময় লাগে সম্পূর্ণ কাজ মানে এক অংশ, তাহলে পর্ণা এক্স দিনে করে এক অংশ, পর্ণা এক্স দিনে করে এক অংশ, তাহলে একদিনে কতটা করবে 1/x অংশ। আর পীযূষেরটা কি বার করবে, পীযূষ x প্লাস 6 দিনে করে, x প্লাস 6 দিনে করে ও সমস্ত কাজ করতে পারে 6 দিন বেশিতে এক অংশ, তাহলে ও একদিনে কতটা করবে 1/x প্লাস 6 অংশ। তাহলে তুমি কতটা পেয়েছো দেখো, পর্ণা একদিনে করে 1/6 অংশ, আর তারপরে পীযূষ একদিনে করে 1/6 অংশ। তাহলে এই ধরনের অঙ্কের নিয়মে বলেছিলাম যে দুজনকে একে একে বার করবে তবে গিয়ে তুমি তাদেরকে একসঙ্গে বসাতে পারো। যেমন দুটো নল একসঙ্গে চালু করে দিলে সে অঙ্ক, তার মানে ওখানেও সেই
প্রথম নলটা 1 ঘন্টায় কতটা, দ্বিতীয় নলটা 1 ঘন্টা কতটা, তবে দুটো নলকে তুমি একসঙ্গে চালাতে পারো 1 ঘন্টায় কত চলে, এখানেও সেই রকম। এইবারে দুজনকে তুমি একসঙ্গে বসাও, তাহলে পড়না 1 ঘন্টায় এত করে, পীযূষ 1 ঘন্টায় এত করে, তাহলে দুজনকে যদি একসঙ্গে বসাই তাহলে ওরা 1 ঘন্টায় কত কাজ করবে, এইটা প্লাস এইটা, তাহলে এবার দুজনকে একসঙ্গে, এতএব দুজনা একসঙ্গে একদিনে করে, দুজনে একসঙ্গে একদিনে করে কত, এ একদিনে 1 এর x করছে আর এ একদিনে 1/x+6 করছে, তাহলে দুজনা একসঙ্গে যদি বসিয়ে দাও তাহলে কত করবে একদিনে, নিশ্চয়ই এই দুটোকে যোগ হয়ে যাবে, কারণ ও নিজের কাজ করবে, ও নিজের কাজ করবে, ওটা তো আর কাজের অসুবিধা নেই। তাহলে একদিনে যদি একটা অংশ করে, একটু সলভ করে নিই, লসাগু হবে x আর x+6 এর লসাগু x × x+6 হবে, তাহলে উপরে হয়ে যাবে এটা x+6 একে x+6 প্লাস এটা x একে x, অতএব 2x + 6 উপরে 2x + 6 আর নিচে x × x+6 এত অংশ। তাহলে দুজনে একসঙ্গে একদিনে এত অংশ করবে। এইবার কদিনে করতে দেখো তুমি, দুজনকে একসঙ্গে একদিনে যদি এত অংশ করে, দুজনকে একসঙ্গে যদি বসিয়ে দাও তাহলে একসঙ্গে কদিনে কাজটা শেষ করবে, 4 দিনে শেষ করবে। তাহলে তুমি দেখে নাও যে দুজনে একসঙ্গে 4 দিনে কতটা কাজ করছে, তুমি দেখে নাও, কারণ এখানে দুজনে একসঙ্গে পুরো কাজটা 4 দিনে শেষ করবে, তাহলে দুজনে একসঙ্গে একদিনে যদি এত অংশ শেষ করে, ওরা 4 দিনে কত অংশ শেষ করবে, তাহলে এতএব দুজন একসঙ্গে 4 দিনে করে, 4 গুণ হয়ে যাবে এর সঙ্গে 4 × 2x+6 বাই 4x+6 অংশ। তাহলে যদিও একদিনে এত অংশ করে, 4 দিনে কত করবে, 4 গুণ করে দিলাম এর সঙ্গে, গুণ তো উপরের সঙ্গে হবে 4 × এটা এত অংশ, তাহলে ও 4 দিনে মোট এত অংশ কাজ করছে। আশা করি এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার তুমি এটা লক্ষ্য করো যে পর্ণা আর পীযূষ কোনো একটা কাজ একসঙ্গে 4 দিনে সম্পন্ন করে, পুরো শেষ করে দিচ্ছে কাজটা, তাহলে 4 দিনে পুরো কাজটা যদি শেষ করে দেয় তার মানে কতটা কাজ, পুরো কাজ কতটা কাজ, 1 অংশ, তুমি ধরে রেখেছো সমস্ত কাজ 1 অংশ, তাহলে 4 দিনে সমস্ত কাজ করছে, তাহলে দুজনকে একসঙ্গে যদি 4 দিনে বসাই এত অংশ করবে, আর 4 দিনে কতটা কাজ করবে, সমস্ত অংশ, তার মানে 1 অংশ, তার মানে কি বোঝাতে চাইছি, তার মানে 4 দিনে যে অংশটা করবে সেটা সমস্ত কাজটাই করবে, তার মানে 1 অংশটাই করবে, তাহলে শর্তানুসারে কি হবে, এইটা সমান এইটা। দেখে নাও এতটা ঠিক আছে। এইবার আমি তাহলে দুটোকে সমান করে নিচ্ছি, এতএব এই প্রশ্নে আসছে আমি, তাহলে এইটা শর্তানুসারে 1 অংশ হয়ে যাবে, এতএব শর্তানুসারে 4 × 2x+6/6 ইজ ইকুয়াল টু 1 অংশ। এইটা সমান 1। এবার ক্রস মাল্টিপ্লিকেশন সলভ করা যাক, তাহলে সলভ করছি, এই ক্রসটা আগে করে নিচ্ছি, x² + x স্কয়ার প্লাস 6x 1 এর সঙ্গে গুণলে এটা, আর এদিকে ক্রস করলে এটা 4 × 8x প্লাস 4 × 24, দেখে নাও 4 × 8 8x প্লাস 4 × 24, ট্রান্সফার করছি সব, x² + 6x - 8x - 24 ইজ ইকুয়াল টু 0, 8x को ট্রান্সফার করলাম, 24 को ট্রান্সফার করলাম, সাইন চেঞ্জ হলো, এরপর x² মাইনাস বিয়োগ হবে, 8টা x 6টা x গেল 2টা x -24 ইজ ইকুয়াল টু 0। শুরু করা যাক মধ্যসহগ মিডল টার্ম ফ্যাক্টর, x² - 24 আছে 2 আনবো, 4 × 6 = 24, 6x - 2x, সরি 4 × 6 = 24, 4 হবে এটা, x - 6 কমন, x - 6 কমন, এত দুটো পার্ট আলাদা করে নিচ্ছি,
x minus 6 is equal to 0, x plus 4 is equal to 0, অতএব x is equal to 6, a is equal to -4 এলো। দেখে নাও x is equal to আমাদের -4 এলো, কিন্তু আমরা জানি যে ঋণাত্মক তো মান ধরা চলে না, তাহলে x টাকে তুমি কি ধরেছো? দিন। তাহলে আমরা ভাষাটা কি লিখবো? যেহেতু দিন সংখ্যা ঋণাত্মক হয় না, তাই x সমান হবে 6। তাহলে আমরা লিখবো যেহেতু দিন সংখ্যা ঋণাত্মক হয় না, অতএব x is equal to 6 দিন। তাহলে পড়না একাকে কদিনে করতে পারবে? x দিনে, x দিন মানে 6 দিন, অতএব পড়না 6 দিনে কাজটি শেষ করবে। ক্লিয়ার আছে? চলে আসি পরের প্রশ্ন। চলে আসছে আমরা 9 প্রশ্নে। 9 প্রশ্ন দেখো, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে, তাহলে কলমের যে দাম সেটা এক ডজনে, প্রতি ডজন 1 ডজন 6 টাকা কমলে, এক এক ডজনে তুমি তার মানে 12টায় যদি 6 টাকা কমে যায়, তাহলে 30 টাকায় আরো 3টা বেশি কলম পাওয়া যাবে। তাহলে মানে কি দাঁড়াচ্ছে? 1 ডজন কলম প্রতি ডজনে 6 টাকা দাম কমছে, আগে যাই দাম ছিল না কেন এখন 6 টাকা করে এক এক ডজনের দামটা কমলো, তাহলে 30 টাকায় আরো 3টা কলম বেশি পাবে। প্রশ্ন হচ্ছে কমার পূর্বে প্রতি ডজন কলমের দাম কত ছিল? দাম কমার আগে এক এক ডজন কলমের মূল্য কত ছিল? তাহলে প্রশ্ন থেকে উত্তর শুরু করা যাক। প্রশ্ন এটা শুরু করছি এখান থেকে আমরা উত্তর ধরি। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। ধরি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। মনে করি কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য ছিল x টাকা। এবার এখানে কি বলেছে? কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা কমলে, তাহলে প্রথমে x টাকা ছিল, এবারে কমলো কত টাকা? 6 টাকা। তাহলে কমার পরে প্রতি ডজনের মূল্য কত হবে? -6। তাহলে অতএব কমার পর প্রতি ডজন কলমের মূল্য হবে তার থেকে 6 টাকা কমছে ডজনে। তাহলে এক ডজনে যদি আগে x টাকা ছিল, এখন 6 টাকা কমে গেল, x মাইনাস 6 টাকা। ক্লিয়ার আছে? এইবার তুমি এক কাজ করো, এবারে তোমার কি বলেছে যে প্রতি ডজনের দাম যদি 6 টাকা কমে যায়, কমলো 30 টাকায় আরো 3টা বেশি পাবে। তাহলে তুমি আগে দেখে নাও যে 30 টাকায় আগে কটা পেতে আর এখন কটা পাচ্ছ, তারপরে 3টা বেশি না 4টা বেশি পরে দেখা যাবে। তাহলে আমরা আগে দেখে নেব 30 টাকায় আগে কটা পেতাম আর এখন কটা পাচ্ছি। তাহলে প্রথম কাজ, পূর্বে প্রতি ডজন মানে 12টা, 12টার দাম x টাকা। তাহলে পূর্বে ঘুরে নিচ্ছি কথাটা, প্রতি ডজন মানে 12টা মূল্য ছিল x টাকা, তাহলে নেক্সট আর x টাকায় পাওয়া যায় 12টি। তাহলে পূর্বে x টাকায় কলম ছিল 1 ডজন, আমি ঘুরে নিচ্ছি কথাটা 12টি। তাহলে 1 টাকায় কলম ছিল 12/x আর পূর্বে 30 টাকায় যদি কলম কিনতে তাহলে কটা পেতে? 30 টাকায় কলম ছিল 12 × 30/x। তাহলে আগে x টাকায় 12টা কলম পাওয়া যেত, 1 টাকায় 12/x কলম পাওয়া যেত,
আর তুমি 30 টাকায় কেনার কথা বলেছে, আগে 30 টাকায় কলম পাওয়া যেত, ইন্টু গুণ করে নিচ্ছি আমরা 3 × 36 বাই এক্স টি আগে পাওয়া যেত। এবার তুমি দেখো যে বর্তমানে 30 টাকায় কটা কলম পাচ্ছ, তাহলে বর্তমানে কমার পর পরে পরে 1 ডজনের দাম এক্স মাইনাস 6 টাকা, তাহলে ঘুরিয়ে নাও, এক্স মাইনাস 6 টাকা পাওয়া যায় 1 ডজন বা 12টা, তাহলে পরে এক্স মাইনাস 6 টাকায় কলম পাওয়া যায় 12টি, তাহলে 1 টাকায় কলম পাওয়া যায় ঠিক। আর এখন 30 টাকায় কটা কলম পাওয়া যায়, 3 × 36 30 বাই এক্স মাইনাস 60। তাহলে একটু তুমি দেখে নাও, আগে 30 টাকায় কলম পাওয়া যেত এতগুলো, এখন 30 টাকায় কলম পাওয়া যায় এতগুলো। প্রশ্ন কি বলছে, কলমের মূল্য প্রতি ডজন 6 টাকা করে কমলে 30 টাকায় আরো 3টা বেশি কলম পাওয়া যাবে। তাহলে এখন 3টা কলম বেশি পাওয়া যায় দাম যদি কমে। আমরা এখানে কি করেছি, আগে 30 টাকায় এতগুলো কলম পাওয়া যেত, এখন 30 টাকায় এতগুলো কলম পাওয়া যায়। তাহলে আগের চেয়ে কটা বেশি, আগের চেয়ে এটা বেশি না কম, দেখো 3টি কলম বেশি পাওয়া যায়, তাহলে আমরা আগের চেয়ে দিই 3টা বেশি, তার মানে এর চেয়ে এইটা 3টা বেশি আছে। তাহলে শর্ত অনুসারে কি দাঁড়াবে, এইটা মাইনাস এইটা সমান 3। যদি এর চেয়ে 3 বেশি হয় তার মানে এইটা মাইনাস এইটা সমান 3 হবে। মনে করো এটা 30টা, এটা 33টা, তাহলে কি লিখবে, 33 - 30 সমান 3। তাহলে শর্ত অনুসারে আসছে, অতএব শর্ত অনুসারে যেটা বড় সেটা আগে, পরে বেশি পাচ্ছ মাইনাস 360 ইজ ইকুয়াল টু 3টা বেশি পাচ্ছি। বাকিটা সলভ করে নেওয়া যাক, কত হচ্ছে, লসাগু হবে x × x - 6, দুটাই বুঝবে, এটা এটা 360x মাইনাস এর সঙ্গে এটা 360 × x - 6 ইজ ইকুয়াল টু 3। সলভ করছি, 360x - 360x মাইনাস মাইনাস প্লাস 6 6 36 6 আর 13 হলো 3 3 6 18 19 20 21 আর নিচে x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 3, প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এখানে আছে 2160 6x ইজ ইকুয়াল টু এদিকে 3, নিচে কিছু না মানে 1 আছে, একটু কাটাকাটি যাবে, কেটে নাও, উপরে উপরে 3 7 × 21 3 2 × 6 এটা। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে নিই, যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে কত পাচ্ছি দেখো, উপরে 720 পড়ে আছে, এত ক্রস করে নিচ্ছি, x স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু দিকে দেখ আছে 720 একটা 720 ট্রান্সফার করে নিয়ে আসছে এদিকে, x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 ইজ ইকুয়াল টু 0। 720কে ভেঙে দাও, 720কে ভাঙছে যাতে আমরা 6 আসে, 720 লসাগু করো, 2 36 360 নিশ্চয় 6 আসবে না, 2 18 তাও 2 দুগুণে 4 18 আসবে না, 3 60 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 আর 60 6 আসছে না, 3 20 3 3 9 9 দুগুণে 18 8 দুগুণে 36 36 আর 20 হচ্ছে না, 2 220 2 দুগুণে 4 4 3 12 2 দুগুণে 4 4 3 12 3 12 36 36 দুগুণে 72 2 5 10
এবার দেখে নেওয়া যাক 6 কিসে আসছে। লসাগু লসাগু করার পর আমরা 5 দুগুণে 10, 10 তিনে 30, আর এখানে 2 দুগুণে 4, 4 তিনে 12, 12 দুগুণে 24, 30 আর 24-এ পাচ্ছি। আমরা ডাইরেক্ট করে নিই একটু। 30x প্লাস 24x অতএব x মাইনাস 30 ইন্টু x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0। পার্ট করে নিলাম। x মাইনাস 30 ইজ ইকুয়াল টু 0, x প্লাস 24 অতএব x ইজ ইকুয়াল টু 30 হবে, আর x ইজ ইকুয়াল টু মাইনাস 24 হবে। এবার x এর মান, xটা কিসের বটে দেখে নাও। xটা হচ্ছে ক্রয় মূল্য x টাকা, টাকা টাকা কোনো অর্থ কখনো মাইনাস হতে পারে না, ঋণাত্মক। অতএব x নট ইজ ইকুয়াল টু 24 হবে, মাইনাস 24। তার মানে ভাষাটা কি লিখবো, যেহেতু অর্থমূল্য কখনো ঋণাত্মক হয় না, তাহলে কমার পূর্বে প্রতিটি জন কলমের মূল্য কত ছিল, x মানে 30 টাকা। অতএব কমার পূর্বে প্রতিটি জন কলমের দাম ছিল 30 টাকা। ঠিক আছে, দেখে নাও তাহলে। আজকে দুই বন্ধুর জোকসে আসা যাক। দুই বন্ধু, একজন পাঞ্জাবি একজন বাঙালি, তারা স্কুটারে করে একদিন অনেক দূরে যাচ্ছে। এখন যে পাঞ্জাবি সে পেছনে বসে আছে, যে বাঙালি সে চালাচ্ছে। যাচ্ছে 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 যাচ্ছে, এখন হয়ে গেল অন্ধকার, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হতে চলেছে। বাঙালি যে চালাচ্ছে সে রাতকানা ধরনের লোক বটে, মানে যদি সন্ধ্যা হয়ে গেল তো তার চোখে আর কিছু আসবে না। এখন সে তখন বলছে যে দেখ ভাই, আবার একটা কি কথা, যে পাঞ্জাবি পেছনে বসে আছে সে আবার স্কুটার চালাতে জানে না, জানে কিন্তু সন্ধ্যা হয়ে গেল তো ব্যাস চারদিক অন্ধকার হয়ে গেল। তাহলে এখন বলছে আচ্ছা ভাই, আমি তো আর কিছু দেখতে পাচ্ছি না, আর তুই তো চালাতে জানিস না, তাহলে তুই এক কাজ কর, আমাদের তোর উপায় নেই, আমাদেরকে তো যেতেই হবে। তাহলে তুই এক কাজ কর, তুই তো কিছু দেখতে পাচ্ছিস, তুই আমাকে ডাইরেকশন দিয়ে যাবি, আর আমি সেই অনুযায়ী স্কুটার চালিয়ে নিয়ে যাব। না ঠিক আছে, আর কি করা যায়। এই করে তারা যাচ্ছে। তো পাঞ্জাবি যে ছিল সে কিন্তু খুব তোতরা ছিল, প্রচণ্ড তোতরা, সে যে কোনো কথা বলতে গিয়ে আটকাতো। এখন বলছে ঠিক আছে চল যাওয়া যাক, ওইভাবেই চলি। তাহলে তারা যাচ্ছে, বাঙালিবাবু গাড়ি চালাচ্ছে, স্কুটার চালাচ্ছে, পেছনে পাঞ্জাবি বসে ডাইরেকশন দিয়ে যাচ্ছে। বাস বা 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 বাস আসছে, ডাটা 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 ডাইনে চলো, বা মনে করো কোনো কিছু আসছে তখন বলছে বা 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 বায় চলো, এইভাবে আর কি। তো অনেকক্ষণ ধরে যেতে 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 পেছন দিকে পাঞ্জাবি গা 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 করছে। এখন যে চালাচ্ছে সে ভাবছে হয়তো গান করছে মনের সুখে, আসলে গান করে নাই। হয়েছিল কি, সামনে একটা বড় গর্ত দেখতে পেয়েছিল, তাহলে ও বলতে যাচ্ছিল যে গাড্ডা আছে বড়, তো গা বলে এত বড় গর্তটা ছিল, ওর ভয়ে এমনিতেই অবস্থা খারাপ, সে গা 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 বলে বেঁচে গেল। যা তারপর গা গা করে যখনকে ঢা বললো তখনকে অলরেডি গর্ততে দুজন ঢুকে গেল। বড় গর্ত ছিল, দুজন দুদিকে ছিটকে পড়ে গেছে। তারপরে ধারে পাশের লোক ধরাধরি করে তাদেরকে নিয়ে গেছে হাসপাতালে। এখন হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুজনের বাঁ পা ভেঙে গেছে। প্রথমে পাঞ্জাবিকে নিয়ে গেল প্লাস্টার করার জন্যে, দুজনে পাশাপাশি বেডে আছে। প্রথমে পাঞ্জাবিকে নিয়ে গেল, পাঞ্জাবি তো পুরো ব্যথা, বাঁ পায়ে প্লাস্টার হলো, পুরো চেঁচালো, হা 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 করে চেঁচালো।
তারপর যাই হোক তাকে বার করে নিয়ে এলো, এবারে বাঙালিকে নিয়ে যাবে স্ট্রেচার রুমে স্ট্রেচিং করতে। এখন বাঙালি বলছে পাঞ্জাবিকে, বলছে হ্যাঁ ভাই তুই এত চিৎকার কেন করলি? না যা, তুইও তো দেখতে পাবি, তোরও তো বাঁ পাটা ভেঙেছে, আগে তো আমি কি কেন চিৎকার করলাম তুই গেলেই বুঝতে পারবি, যা। বলছে দেখ আমি এমনি করে যাবো আর এমনি করে আসবো, একটা টু পর্যন্ত করবো না। বলছে যা দেখ তারপরে বলবে। তাহলে তাকে নিয়ে গেল বাঙালিকে। এখন বাঙালি যে গেল, কোনো আওয়াজ নেই, কোনো কিচ্ছু নাই, পাঞ্জাবি তো থ হয়ে আছে, কোনো আওয়াজ শুনতে পাচ্ছি, একটু টু করে নেই। কিছুক্ষণ পর তাদেরকে নিয়ে এলো, পাশাপাশি বেডে শোয়ানো হয়েছে। পাঞ্জাবি বলছে হ্যাঁ ভাই আমার এত ব্যথা হলো, তোর একটু ব্যথা হলো না? বলছে না। বলছে কি করে পারলে এত সহ্য করতে? বলছে দেখ আমার ক্রেডিট। না না ভাই বল একটু, আমার এত কষ্ট হলো। বলছে তুই বোকা বলিস তাই, কোন পা ভেঙেছিল বল? বাঁ পা। বলছে দেখ ডান পায়ে প্লাস্টারটা করে নিয়েছি, ব্যথা কোথায় হবে? বাস হয়ে গেল। থাক আজকে এতটাই, চলে আসছে অঙ্কতে। চলে আসছে আমরা কোষে দেখি 1.3 একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ 10-এর প্রশ্ন। 10-এর ছোট প্রশ্ন এমসিকিউ এতে আছে, তাহলে এমসিকিউ দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 1টি 2টি 3টি এবং ডি হলো কোনোটি নয়। তো দ্বিঘাত সমীকরণ কাকে বলে আগে একটু ঠিক করে নাও। ঘাত মানে পাওয়ার, তাহলে ঘাত হচ্ছে পাওয়ারকে আমরা বলি, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এইবারে যার পাওয়ার দ্বিঘাত মানে 2, তার মানে মনে করো রাশিটা যদি এটা হয় এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। সাপোজ উদাহরণ দিলাম 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, এরকম রাশি যদি হয় মনে করো, তাহলে এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলবো। কারণ সর্বোচ্চ ঘাত কত আছে? 2, তাই দ্বিঘাত। যদি সর্বোচ্চ ঘাত 3 হয় তাহলে ত্রিঘাত হবে, তখন ত্রিঘাত হবে। এবারে তাহলে একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা কটা হবে? তো আমরা যদি মনে করো এই ম্যাথসটাকে আমরা সলভ করি, এটাকে তুমি মধ্যসহগ করে নাও, মধ্যসহগ করে দিলে তুমি ফাইনাল উত্তর কি পাবে? এরকম পাবে কিনা, মনে করো x - 3 x + 2 কিছু একটা আর কি। তাহলে তুমি কটা মান পাবে x এর? একটা পাবে 3 আর একটা x - 3 = 0, x + 2 = 0, অতএব x এর মান -3 বা 3, x এর মান -2, এরকম আর কি কিছু একটা পাবে। মানে আমি বলতে চাইছি যে দ্বিঘাত সমীকরণকে তুমি যদি সলভ করো তাহলে তুমি x এর দুটো মান পাবে, তার মানে আসলে বীজ হলো দুটো, x এর মান বা বীজ দুটো। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা আমরা কটা বীজ পাবো? দুটো। এই হলো একটা, এই হলো একটা, এইখান থেকেই সৃষ্টি হচ্ছে দুটো। যার জন্য একটা দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা আমরা কটা বলবো? দুটো বীজ। বীজ দুটোই হতে পারে, তার বেশি কোনোদিন হতে পারে না একটা দ্বিঘাত সমীকরণে। ঠিক আছে, চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে আমরা 2-এর প্রশ্নে। 2-এর প্রশ্ন দেখো কি বলছে, ax² + bx + c ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণ যদি এটা দ্বিঘাত সমীকরণ হয় তাহলে b ইজ ইকুয়াল টু নট ইজ ইকুয়াল টু 0, c নট ইজ ইকুয়াল টু 0, a নট ইজ ইকুয়াল টু 0, আর এর মধ্যে কোনোটাই হবে না। দেখা যাক তাহলে আমাদের রাশি যেটা ax² + bx + c ইজ ইকুয়াল টু 0, এই যে কথাটা বলেছে, এই যে কথাটা বলেছে, এখানে কোনটা নট ইজ ইকুয়াল টু 0 হওয়া দরকার? তো তুমি একটা জিনিস ভাবো, আমি একটা উদাহরণ বলি। সাপোজ যেমন আমি একটু আগে বলেছিলাম, মনে করো 5x² + 3x + 2 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের চেহারা। x এর আগেটাকে আমরা a বলি, সরি x² এর আগে যেটা আছে সেটাকে আমরা a নাম দিই, x এর আগে যেটা আছে সেটাকে আমরা b নাম দিই, আর এই শুধু সংখ্যা এটাকে আমরা c নাম দিই। তাই আমাদের এই চেহারাটা হচ্ছে ax² + bx + c, ax² + bx + c। এর মধ্যে তুমি একটা জিনিস ভাবো যে যদি দ্বিঘাত সমীকরণ, প্রশ্নটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ মানে ঘাত হবে দুটো, তাহলে এখানে যদি আমরা এই ax² এর আগে এটাকে 0 করে দিই, সাপোজ এটাকে যদি আমি 0 করে দিই, তাহলে 0 × x² + 3x + 2 ইজ ইকুয়াল টু 0। সাপোজ আমি যদি এর জায়গায় 0 করে দিই, তাহলে তুমি রাশিটা কি পাচ্ছ? 0x² মানে 0 + 3x + 2
ইজ ইকুয়াল টু 0। তার মানে এটা কিছু না, তার মানে ঘাতটা কত হলো দেখো না তুমি, 1 ঘাত। x এর পাওয়ার কত আছে 1, 1 ঘাত সমীকরণ। তার মানে দুঘাত সমীকরণে রইল না। যদি বলতে হয় যে এটাকে দ্বিঘাত সমীকরণ, তাহলে তোমাকে কোনটা থাকতেই হবে, x স্কোয়ারের সহগটাকে থাকতেই হবে। এটা 0 হওয়া চলবে না। যদি x স্কোয়ারের সহগটা 0 হয়ে যায়, মানে এটা যদি 0 হয়ে যায়, তাহলে আর দ্বিঘাতে রইল না, ওটা 1 ঘাত হয়ে গেল, যেটাকে রৈখিক সমীকরণ বলতে পারি আমি। 1 ঘাত হয়ে গেল, এটা আমাদের পসিবল নয়। এখন তোমার মনে হতে পারে যে তাহলে b ইজ ইকুয়াল টু 0, এটাও তো হবে না। কিন্তু না, এটা পসিবল। যেমন দেখো 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, আমি ওইটাই নিচ্ছি মনে করো। এখানে তুমি এটাকে যদি 0 করে দাও, তাহলে কি দাঁড়ালো, 5x স্কোয়ার প্লাস 0 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5x স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এই যে চেহারাটা তুমি পেলে, এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ। কেন দ্বিঘাত সমীকরণ? কারণ x এর পাওয়ার 2 আছে, x এর পাওয়ার 2 আছে, এটা দ্বিঘাত। এবারে x যেটা মাঝখানে bx, এটা তুমি যে কোনো সময় নিয়ে আসতে পারো। মনে করো আমার কাছে, আমি এটা বাদ দিয়ে দিলাম, আমার কাছে এইটা রাশি 5x স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো আমি যে কোনো সময় আমি এক্সটাকে নিয়ে আসতেই পারি। যেমন 5x স্কোয়ার প্লাস একটা 0 দাও আর x নিয়ে এসো, প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি x স্কোয়ারও আছে এখানে, xও আছে এখানে, শুধু সংখ্যাও আছে, মানে a আছে, b আছে, c আছে, সমান 0 আছে, সবই আছে। তাহলে এটা যদি তুমি 0 করো তো কোনো অসুবিধা নেই, কারণ দ্বিঘাত তাও কিন্তু থাকলো। কিন্তু যদি তুমি x স্কোয়ারের সহগটাকে 0 করে দাও, তাহলে আর দ্বিঘাত রইল না। তার মানে দ্বিঘাত সমীকরণে a ইজ ইকুয়াল টু কখনো 0 হবে না, কিন্তু b ইজ ইকুয়াল টু 0 হতে পারে। এটা অসুবিধা নয়, কিন্তু a নট ইজ ইকুয়াল টু 0, কখনো a 0 হবে না। তার মানে আমাদের এখানে কোন অপশনটা মিলবে, a কখনো দ্বিঘাত সমীকরণে 0 হবে না। কারণ a যদি 0 হয়ে যায়, তাহলে x স্কোয়ারটাও 0 হয়ে যাবে। তার মানে দ্বিঘাত আর রইলই না, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, এরকম হয়ে গেল। ক্লিয়ার আছে কথাটা? চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে আমরা 3 প্রশ্ন। 3 প্রশ্ন যেটা বলছে, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হতে পারে। তো দ্বিঘাত সমীকরণ যেটা আমি বলছিলাম তোমাদের এখানে, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তার মানে যে চেহারাটা আমি দেখাচ্ছিলাম 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, এখানে চল কোনটা, চল হচ্ছে এটা, আর ধ্রুবক হচ্ছে এটা। ধ্রুবক রাশি 5, চল হচ্ছে এটা। চল ধ্রুবক আমি ব্যাপারটা 1 নম্বর ভিডিওতে তোমরা পাবে দেখতে, যদি চল ধ্রুবক সম্পর্কে কোনো ডাউট থাকে। 1 নম্বর ভিডিওটা ধারণা আছে, ওইটা দেখে নেবে, ওটা ডিটেলসে বোঝানো আছে। তাহলে এইটা হচ্ছে চল। তাহলে একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, ঘাত মানে পাওয়ার, সর্বোচ্চ ঘাত কত হবে? তো দ্বিঘাত মানে বুঝতে পারছো পাওয়ারটা 2, তাহলে সর্বোচ্চ ঘাত 2 হবে, তার বেশি নয়। তাহলে একটা দ্বিঘাত সমীকরণে সর্বোচ্চ ঘাত 2 হবে। যদি মেবি পাওয়ারটা 3 হয়ে যায়, পাওয়ারটা যদি 3 দিয়ে দাও, তখন সেটা ত্রিঘাত হয়ে যাবে। তার মানে আর দ্বিঘাত হইল না, যার জন্য ম্যাক্সিমাম 2 হবে, তার বেশি নয়। চলে আসছে পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, 4টা বলেছে 4 × 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 × 4x স্কোয়ার মাইনাস x প্লাস 3। সমীকরণটি রৈখিক, দ্বিঘাত, ত্রিঘাত না কিছুই না, দেখা যাক। তো আমরা একটু সলভ করে নিচ্ছি, তারপর আমি ব্যাপারটা বলছি। 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়াল টু 5 × 4x স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। ব্রেকেট তুলছি, 4 4 5 20, সলভ করো একটু। মাইনাস 4 7 28 প্লাস 4 2 8, 4 5 20 x স্কোয়ার মাইনাস 5 6 30x প্লাস 3 5 15। ট্রান্সফার করো সব, 20x স্কোয়ার মাইনাস 28x প্লাস 8 মাইনাস 20x স্কোয়ার
প্লাস 30x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 0। অতএব এটা কেটে গেল 2x ইজ ইকুয়াল টু 0। তুমি এই চেহারাটা পেয়েছে, এইটার থেকে সলভ করে তুমি এটা পেলে। প্রশ্ন কি বলছে দেখো, এই যে সমীকরণটা এটা রৈখিক হবে, দ্বিঘাত না ত্রিঘাত হবে? তোমাকে আগে বুঝতে হবে রৈখিক কোনটা, দ্বিঘাত কোনটা, ত্রিঘাত কোনটা। দ্বিঘাত মানে তুমি জানো যার পাওয়ার 2 হবে, ঘাতটা 2, ম্যাক্সিমাম 2। ত্রিঘাত মানে যার পাওয়ার 3 হবে। আর রৈখিক কাকে বলে? যার পাওয়ার 1টা হবে। রৈখিক রৈখিক মানে হলো এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এক ঘাত বিশিষ্ট সমীকরণ মানে যার পাওয়ারটা 1। তাহলে এটা লক্ষ্য করো, এক্স এর পাওয়ার কত আছে? 1। তাহলে যেটাতে তুমি স্কোয়ার থাকবে না, কিউব থাকবে না, মানে শুধু একটা এক্স থাকবে আর কি, যেটাতেই শুধু একটা এক্স থাকবে পাওয়ার 1 যার, সেটাই হলো আসলে এক ঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ যেটাকে বলে। তাহলে এটা আমাদের কিসে যাবে? রৈখিক সমীকরণ। এটা থাকতে পারে স্কোয়ার, কিন্তু সব কাটছাট হয়ে একটা সমীকরণে এসছে আমাদের যে এক ঘাত, তাই ওটা রৈখিক সমীকরণ হবে। ঠিক আছে, চলে আসছি তারপরেরটা। আশা করি ক্লিয়ার। এটা দেখে নাও। চলে আসি তারপরেরটা। পাঁচেরটা বলেছে এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6। সমীকরণটার বীজদ্বয়, বীজ কটা হবে? এর কটা বীজ হবে সমীকরণটা? তুমি যদি এটাকে সলভ করে নাও তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x, ট্রান্সফার করো, এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x সমান চলে যাবে, x মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। এতে দুটো পার্ট পাচ্ছ, x সমান 6, সরি x সমান 0, x মাইনাস 6 সমান 0। এতএব x ইজ ইকুয়াল টু 0 রইল আর x ইজ ইকুয়াল টু 6 হয়ে গেল। এতএব x এর আমরা দুটো মান পাচ্ছি, 0 আর 6, দুটো বীজ পাচ্ছি। তার মানে কোন অপশনটা হবে? অপশন সি। আশা করি ক্লিয়ার। এটা চলে আসছে পরের অঙ্কে। চলে আসছে আমরা বি এর প্রশ্ন। সত্য মিথ্যা নির্ণয় করতে বলেছে। প্রথম প্রশ্ন হচ্ছে x মাইনাস 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 একটা দ্বিঘাত সমীকরণ হবে কিনা। তাহলে তুমি দেখো সলভ করে দ্বিঘাত সমীকরণ হচ্ছে কিনা। x মাইনাস 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। আমি একটু সলভ করছি। a মাইনাস b তার হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এক্স স্কোয়ার মাইনাস 3 গুণে 6 6x প্লাস 3 3 9, ট্রান্সফার করো মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 9, সব ট্রান্সফার করে দিলাম, ইকুয়াল টু 0 হলো। তাহলে দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, প্লাস মাইনাসও কেটে গেল, আবার এটাও কেটে গেল, কি রইল? কিছুই না। তার মানে এটা দ্বিঘাত সমীকরণের কোনো প্রশ্ন উঠছে না, এটা দ্বিঘাত সমীকরণ নয়। অভেদ বলতে পারো, এটা হচ্ছে মিথ্যা, এটা মিথ্যা। এরপর আমি যদি দ্বিতীয়টা দেখি, 2 নম্বরটা, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 দিয়েছে এবং বলছে সমীকরণটির একটি মাত্র বীজ হবে 5। ঠিক না ভুল? একটা মাত্র বীজ কি করে হবে? দেখো এক্স কে যদি তুমি স্কোয়ারটা ট্রান্সফার করো √25 হবে। 25 বর্গমূল কত হয়? নিশ্চয়ই 5 হয়, কিন্তু রুট তুলছো প্লাস মাইনাস 5। তার মানে এতএব এক্স এর কটা বীজ পাচ্ছ? একটা 5 আর একটা -5। একটা নিশ্চয়ই নয়, এটা দুটো মান পাওয়া যাচ্ছে, একটা +5 আর একটা -5। তাহলে এটাও কি হলো? এটাও মিথ্যা, একটা মাত্র বীজ হবে না। এটা ক্লিয়ার আছে? চলে আসছে আমরা পরে। চলে আসছে আমরা সি এর প্রশ্ন। শূন্যস্থান পূর্ণ বলেছে সিতে। প্রথমটা দেখা যাক, যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণটির a ইজ ইকুয়াল টু 0 আর b নট ইজ ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটা একটা ড্যাশ সমীকরণ হবে। তো মনে করো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0,
এর a সমান 0, তাহলে a এর জায়গায় আমি 0 দিলাম, আর b নট ইকুয়াল টু 0, তার মানে কোনোটা সংখ্যা, সাপোজ b বলে, তাহলে এটা কি হয়ে গেল 0, তার মানে আসলে bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এইবারে দ্বিঘাত রইল না, এইটা দ্বিঘাত ছিল, কিন্তু যখন 0 হয়ে গেল দ্বিঘাতটা, তখন এটা পাওয়ার কত আছে x 1, তাহলে এটা আমাদের কি রইল, এক ঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ যেটাকে তুমি বলতে পারো। তাহলে এটা হলো সমীকরণটি একটি, এটা এক ঘাত, এটাকে তুমি লিখবে এক ঘাত বা রৈখিক, এর দুটো নামই আছে, তুমি যেটা খুশি দিতে পারো, এক ঘাত বা রৈখিক সমীকরণ। এটা ক্লিয়ার আছে? চলে আসছে এটা 2 নম্বরটা। যদি একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয়, তবে সমীকরণটা কি হবে? তো দ্বিঘাত সমীকরণের একটু ফর্মুলাটা তোমাদের মনে করিনি, একটু ফর্মুলাটা বলে নি তোমাদের। সেটা হচ্ছে, যে কোনো দ্বিঘাত সমীকরণের মূল ফর্মুলা যেটা, সেটা হচ্ছে, মনে করো দুটি বীজ ধরি আলফা আর বিটা। সাপোজ দুটো বীজের মান, যেমন এটা বলেছে দুটো বীজই এক হবে 1 1, তেমনি একটা আলফা একটা বিটা যদি হয়, তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0। এটা খেয়াল রাখবে, এটা হচ্ছে সমীকরণের মূল চেহারাটা। সমীকরণের আকারটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল ইজ ইকুয়াল টু 0। এবার প্রশ্ন কি বলেছে, যে যদি দুটো বীজই 1 হয়, তাহলে সমীকরণটা কি হবে? তাহলে তুমি দুটো বীজই 1 দাও, তার মানে এখানে আলফা 1 হবে, বিটা 1 হবে, তার মানে দাঁড়াচ্ছে এত এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1, দুটো বীজই 1, এই দুটো বীজ পড়ে, যা মান বলবে দুটো বীজে বসাবে, ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 1 1 ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের আসলে সমীকরণটা, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, যদি বীজ দুটো 1 হয়, দুটোই, তার মানে আমাদের সমীকরণটা হলো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখে নাও, এটা আমাদের হলো ইকুয়েশনটা। তাহলে ক্লিয়ার আছে কথাটা? আর এই ফর্মুলাটা অবশ্যই ফর্মুলা মনে রাখবে। এবার আমরা আসছি 3 নম্বরে, এটা ফর্মুলাটা। এবার আসছে 3 নম্বরে। 3 নম্বরে যেটা বলছে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x, এর বীজ দুটো কি কি হবে? একটু আগে হয়েছে এটা, এর বীজ দুটো আমরা ট্রান্সফার করছি, এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0। এক্স কে কমন নিতে পারো, এত x সমান 0, x মাইনাস 6 সমান 0, এত x সমান 0 হয়ে রইল, আর x সমান হয়ে গেল 6। তাহলে আমরা x এর দুটো মান পাচ্ছি, 0 আর 6। তাহলে এই বীজ দ্বয়ের মান হবে একটা 0 আর একটা 6। কোশ্চেন দেখি 1.3 পেজ 13, x স্কোয়ার প্লাস ax প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ 1 হলে এর মান কত? তো নিয়মটা কি ছিল, বীজ যদি বলে তার মানে তুমি জানবে খুব সাদামাটা অর্থে যে x এর মান বলেছে, ওটা বীজ মানে x এর মান। আমরা মধ্য সহগ করে দেখিয়েছি আগেও, যে তুমি দুটো মান পাও, যার জন্য দুটো বীজ হয়, এটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ পাওয়া যায়, তার একটা বীজ বলেছে 1, তাহলে এর মান কত? খুব সাধারণ কথা, আবার বলছি, বীজ মানেই হলো তুমি জানবে x এর মান। তাহলে x এর মান x এর জায়গায় বসাও, যা পড়ে থাকছে তোমার a বেরিয়ে যাবে, খুব সাধারণ। তাহলে আমরা শুরু করছি এটা, যেমন এক্স স্কোয়ার প্লাস ax প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 আছে, আমি একটা বীজ 1 ধরেছি, দেয়া আছে, তাহলে ধরছি এত x এর মান 1, তার স্কোয়ার প্লাস a ইন্টু x এর মান 1 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, এত 1 স্কোয়ার 1, একে এত a সমান 3 আর 1 4, ট্রান্সফার করে দাও -4।
তাহলে এর মান কত হলো -4। বাস এটাই আমাদের উত্তর হয়ে গেল ছোট্ট প্রশ্নের ছোট্ট উত্তর। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্নে। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন দেখো বলছে x² - 2 2 + b * x + 6 = 0। সমীকরণের একটা বীজ 2, তাহলে অপর বীজটা কত? এখানে একটা বীজ দিয়েছে আর একটা বীজ বার করতে বলেছে। তাহলে দুটো বীজের আকার কেমন হয়? আমাদের সমীকরণ দ্বিঘাত সমীকরণ যদি তুমি সলভ করো, এত ইন্টু এত ইজ ইকুয়াল টু কিছু একটা 0। তো একটা বীজ এখানে থাকে, একটা বীজ এখানে থাকে, মধ্য সহগের যেটা শেষ লাইন, বুঝতে পারছো তোমরা, শেষ লাইনে। তো একটা বীজ তোমাকে দিয়ে দিয়েছে, অপর বীজটা বার করতে বলেছে। তাহলে তুমি এক কাজ করো, প্রথমে তুমি একটা বীজ মানে কি এক্স এর মান, তাহলে এক্স এর মান বসিয়ে দাও বীজের জায়গায়। দেখো দ্বিতীয়টা কি করে বেরোচ্ছে। তাহলে আমরা শুরু করছি যে x² - 2 + b * x + 6 = 0 দেওয়া আছে। x এর জায়গায় আমি মান বসাচ্ছি, যেহেতু বীজ বলেছে 2। 2² - 2 + b * 2 + 6 = 0। x এর জায়গায় 2, x এর জায়গায় 2, 2 × 4 মাইনাস, ব্র্যাকেট তুলে নাও, 2 × 4 - 2b + 6 = 0। এত +4 -4 চলে গেল, -2b = -6, এত b = -6/-2 3। b এর মান 3 হলো। এইবারে b এর মানটা বার করার পর তুমি এক কাজ করো, ইকুয়েশনটা আরেকবার লিখো এবং b এর মানটা বসাও। কি পাচ্ছ দেখো। এবার আমি আরেকবার লিখছি, x² - 2 * b + 6 = 0। ইকুয়েশনটা, সমীকরণটা আমি একবার লিখলাম। এবার b এর মানটা তো এখন তুমি জানো, b এর মানটা বসিয়ে দাও। b এর জায়গায় 3 * x + 6 = 0। এরপর তুমি একটা মধ্য সহগ করে নাও, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর যেমন হয়, x² - 2x মাইনাস প্লাসে মাইনাস 3x + 6 = 0। এত x কমন নিচ্ছি, x - 2 -3 কমন নিলাম, x - 2 = 0। এত x - 2 * x - 3 = 0। তুমি মধ্য সহগে তুমি দুটো লাইন পেয়ে গেছো। এরপর দুটোকে তুমি আলাদা করে দাও। দুটোকে তুমি যদি আলাদা করে দাও, তাহলে একটা x - 2 = 0 পাচ্ছ, আর একটা x - 3 = 0 পাচ্ছ। এতএব x সমান যদি তুমি ট্রান্সফার করো -2 কে +2, আর এখানে x সমান যদি তুমি ট্রান্সফার করো -3 কে, তাহলে 3 পাচ্ছ। এবার তুমি লক্ষ্য করো, x একটা বীজ যদি 2 হয়, অপরটা কত? তাহলে একটা বীজ 2 বেরিয়ে গেল, x এর মান মানে বীজ, তাহলে অপরটা কত? 3। এতএব একটি যদি 2 হয়, অপর বীজটির মান হলো 3। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 3 এর প্রশ্নে। 2x² + kx + 4 = 0। সমীকরণের একটা বীজ যদি 2 হয়, অপর বীজটা কত? সেম প্রসিডিওরে যাবে আমাদের। তাহলে আমরা একটা বীজের মান, ইকুয়েশনটা লিখছি, 2x² + kx + 4 = 0। একটা বীজ 2 দিচ্ছি, অতএব 2 * 2² k * 2। আগে বলেছি যে বীজ মানে হলো x এর মান, তাহলে x এর মানে বসিয়ে দাও। 2 × 4 4 × 8 8 + 2k + 4 = 0। 2k 8 আর 4 12, এতএব 2k +12 ট্রান্সফার করলাম -12, এতএব k -12/2 -6। k এর মান -6 বেরিয়ে গেল। এরপরে কি নিয়মটা ছিল? এবার ইকুয়েশনটা আরেকবার লিখো এবং k এর মান বসাও, তাহলে তুমি দুটো বীজ পেয়ে যাবে। ওর মধ্যে যেটা দেওয়া আছে ভালো, যেটা দেওয়া নেই তুমি বার করে নিতে পারো। তাহলে এবার ইকুয়েশনটা আমি আরেকবার লিখছি, 2x² + kx + 4 = 0। 2x² প্লাস k এর জায়গায় আমি মানটা -6 বসাবো, k এর জায়গায় -6 * x + 4 = 0। প্লাসে মাইনাসে মাইনাস 6x
+4, এবার এটা মিডলটা আমার করে নেওয়া যাক, বা একটু কমন নিয়ে নিচ্ছ, 2x², 4 × 2 = 8, 4 + 2, কমন নিয়ে নিচ্ছি, x - 2 = 0। অতএব আমরা x - 2 আর 2টা কমন নিলাম, = 0। এত পর্যন্ত আশা করি ঠিক আছে। এবারে দুটো পার্ট আলাদা করে নাও। দুটো পার্ট যদি আমরা আলাদা করে নিই, তাহলে একটা পাচ্ছ x - 2 = 0, আর একটা 2 × x - 1 = 0। ঠিক আছে, এখান থেকে দুটো পার্ট আলাদা হয়ে যাচ্ছে। তাহলে x সমান হলো একটা 2, আর এটা 2 কে ট্রান্সফার করে দাও, 0/2 ট্রান্সফার হলে মানে সেই 0। অতএব x - 1 সমান 0, অতএব x সমান -1 ট্রান্সফার হলো +1। তাহলে x এর একটা মান 2 আর একটা মান বীজ মানে 1। তাহলে একটা বীজ যদি 2 হয়, অপর বীজটি হলো 1, অপর বীজটা 1। আশা করি ক্লিয়ার আছে এটা। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 4 প্রশ্নে। একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 9/20 হলে সমীকরণটি কত? তাহলে দুটো জিনিস এখানে বলে নিই, প্রকৃত ভগ্নাংশ আর অনন্য। এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলে না, আমরা জানি একটা ভগ্নাংশের লব আর হর দুটো থাকে, লব আর নিচেরটা হলো হর। তাহলে যদি প্রকৃত ভগ্নাংশ বলে, তাহলে তুমি জানবে লবের চেয়ে হরটা বড় হবে। আর যদি অপ্রকৃত ভগ্নাংশ বলে, তাহলে লব হরের থেকে বড় হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশ একটা, তার মানে লব বাই হর, কিন্তু হর বড়, এটা প্রকৃত। আর অন্যান্যক মানে হলো এর উল্টো, যেমন 5 এর 6 তার অন্যান্যক হবে 6 এর 5, বাস উল্টো। তাহলে আমরা এখান থেকে শুরু করি, একটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখান থেকে শুরু করছি আমরা, ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো সাপোজ x, প্রকৃতটা ধরে নিলাম আমি x। তাহলে এখন ভগ্নাংশ মানে তো উপর নিচে হয়, তার মানে x এর নিচে আসলে 1 আছে, এটা হলো প্রকৃত ভগ্নাংশ। আর তার অন্যান্যক যেটা বলেছে, অতএব তার অন্যান্যক হচ্ছে তার উল্টো, তার মানে কত হবে নিশ্চয়ই 1/x। তাহলে এই হলো ভগ্নাংশ, সাপোজ x, নিচে 1 দিলাম, এবং অন্যান্যক হলো তার উল্টো, তাহলে 1/x। 5 এর 6 অনন্য 6 এর 5। এবারে তাদের অন্তর বলেছে, অন্তর মানে বিয়োগফল, তাহলে দুজনে বিয়োগ করো। কিন্তু একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, অন্তর মানে বিয়োগ, যেহেতু বিয়োগের ক্ষেত্রে সবসময় বড়টা আগে ছোটটা পরে হয়, স্বাভাবিকভাবে বড়টা আগে ছোট পরে। তাহলে এখানেও কে বড় কে ছোট, সবসময় দেখো তুমি লক্ষ্য করে যে কে বড় কে ছোট। মনে করো প্রকৃত ভগ্নাংশ কি বললাম আমি, যার হর বড় হয়, তার মানে মনে করো 5 এর 6, এইটা হচ্ছে প্রকৃত। আর অপ্রকৃত তাহলে কি হবে, 6 এর 5। কে বড়, যে বড় তাকে আগে লিখবে। 5 এর 6 বড় না 6 এর 5 বড়? যেখানে নিচে বড় আছে সে সবসময় 1 এর থেকে ছোট হবে, আর যার উপরে বড় আছে সে সবসময় 1 এর থেকে বড় হবে। কেমন, 5 এর 6 তুমি ভাগ করো 5 কে 6 দ্বারা, ভাগের নিয়মই বটে, উপরেরটা ভাজ্য হয়। তাহলে দেখো খাবে না, 0.0 দিয়ে, তবে 6 8 48 ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখানে দেখো 6 5, 5 1 5, 5 2 ×
10 ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে হলো 0.8 আর এটা হলো 1 পয়েন্ট। তার মানে এটা 1 টাকার থেকে 1-এর থেকে কম, কিন্তু এটা 1-এর থেকে বেশি। এটা 80 পয়সা আর এটা 1 টাকা 20 পয়সা। 1-এর থেকে বেশি, 1-এর থেকে কম। তার মানে সবসময় কে বড়, এ বড় নয় বড়, তুমি লক্ষ্য করলে বুঝতে পারবে। এ হলো 80 পয়সা আর এ হলো 1 টাকা 20 পয়সা। তার মানে ওপরে বড় মানে সবসময় ও বড় হয়। তাহলে আমরা যখন অন্তর লিখবো তখন বিয়োগটা আগে দেওয়া দরকার। তাহলে কে বড়, এ বড় না এ বড়, সবসময় প্রকৃত ভগ্নাংশের উল্টো যেটা অন্যান্য মানে এ অপ্রকৃত, এ বড় হবে। তাহলে অতএব সমীকরণটা কি হবে, আগে এটা 1/x - x ইজিক্যাল টু অন্তরটা কত বলেছে 9/20। একটু সলভ করে নেওয়া যায়, লসাগু হয়ে যাচ্ছে x, তাহলে 1 - x স্কোয়ার ইজিক্যাল টু 9/20। ক্রস করে নাও, এতে 20 × 20 মাইনাস এটা আগে ট্রান্সফার করে 9x ইজিক্যাল টু 20 × 20 মাইনাস 20x স্কোয়ার। এবারে সব ট্রান্সফার করো, 20x স্কোয়ারকে আগে দাও, তারপরে প্লাস 9x আর তারপর -20 ইজ ইকুয়াল টু 0। বাস আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম। ঠিক আছে, এটা কেন আগে পরে নিশ্চয়ই বুঝতে পারলে, বড় আগে ছোট পরে। চলে আসছে আমরা পরের প্রশ্নে। চলে আসছে আমরা 5-এর প্রশ্ন। এই কোষে দেখি শেষ প্রশ্ন, ax² + bx + 35 = 0 সমীকরণের বীজদ্বয় -5 আর -7 হলে a b এর মান কত হবে। তাহলে শুরু করা যাক। বীজ দুটো দিয়ে দিয়েছে, তার মানে একবার তুমি x এর মান -5 বসাও আর একবার x এর মান -7 বসাও। দেখো তুমি দুটো ইকুয়েশন পাবে। এবার -5 এর মান বসিয়ে একটা ইকুয়েশন, -7 মান বসিয়ে আরেকটা ইকুয়েশন, ওই দুটো ইকুয়েশনকে নিয়ে তুমি অপনয়ন বজ্রগুণন যে কোনো পদ্ধতিতে তুমি সলভ করে নাও, a b এর মান পেয়ে যাবে। বাকি আমি আসছি, শুরু করা যাক। প্রথমে যখন বীজ -5 তখন কি হচ্ছে, ইকুয়েশন লিখছি, a x এর মান -5 প্লাস b x এর মান -5 প্লাস 35 ইকুয়াল টু 0। এত মাইনাস মাইনাস প্লাস 5 5 25 a माइनस माइनस 5 5 5 25 a प्लस माइनस माइनस 5b प्लस 35 इज इक्वल टू 0। अतएव 25a माइनस 5b इज इक्वल टू माइनस 35। একটু 5 কমন নিয়ে নিচ্ছি, 5a माइनस b अतएव 5a माइनस b इज इक्वल टू बाई 5 7 35। अतएव 5a माइनस b इज इक्वल टू -7। एक नम्बर इक्वेशन এটাকে রেখে দাও। আবার b যখন -7 তখন কত হচ্ছে, আবার যখন বীজ -7 তখন কত হচ্ছে, ইকুয়েশনটা আমি আরেকবার লিখবো, x² प्लस bx प्लस 35 इज इक्वल टू 0। a x এর মান -7 তার স্কয়ার, b ইনটু x এর মান -7 প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। মাইনাস মাইনাস প্লাস আছে 49 49 a প্লাস মাইনাস মাইনাস 7b प्लस 35 इज इक्वल टू 0। 7 कमन নিয়ে নিচ্ছি, 7a माइनस b 35 কে নিয়ে চলে গেলাম ওদিকে, 7a माइनस b इज इक्वल टू बाय 7 माइनस 5। अतएव 7a माइनस b इज इक्वल टू -5।
এটা 2 নম্বর ইকুয়েশন। দেখেন আশা করি এতটা পর্যন্ত ঠিক আছে। এটা আমরা 2 নম্বর ইকুয়েশন পেয়ে গেলাম। এবার দুটোকে সলভ করে নিই। কত হচ্ছে দেখা যাক। আমি দুটোতে 1 গুণ করে নিচ্ছি। আমি অপরান পদ্ধতিতে যাচ্ছি। 5a মাইনাস b ইজ ইকুয়াল টু -7। 5a মাইনাস b ইজ -7 আর নিচে 7a মাইনাস b, 7a মাইনাস b -5। সাইন চেঞ্জ করছি। 7টা 5টা বিয়োগ হলো -2টা a -2 এর 1 1। এবার 1 নং সমীকরণের মানটা বসিয়ে নিচ্ছি। 1 নং সমীকরণে এর মান বসিয়ে পাই। কত পাচ্ছি আমরা? তাহলে 1 নম্বর ইকুয়েশন লিখছি। 5a মাইনাস b ইজ ইকুয়াল -7। 5a মাইনাস b ইজ ইকুয়াল টু -7। মান বসাচ্ছি। এর জায়গায় 1, 5 × 5 মাইনাস b ইজ ইকুয়াল টু -7 প্লাস 5 ট্রান্সফার হলো -5, 7 5 12 মাইনাস মাইনাস চলে গেল 12। এতই ফাইনালি আমরা কি পেলাম? এতই a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 12। বাস উত্তর হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। দ্যাট মিনস কোশ্চেন দেখি 1.4। আজকে এতটাই থাক। গুড ডে, থ্যাংক ইউ।